হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যারা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। সো হেয়ার এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হু আর জাস্ট নাও কানেক্টেড টু মাই ইউটিউব channel. Please stay connected with us and don't forget to give a like. So friends, today's we are presenting a delicious and tempting, it's a niramish curry recipe. I hope this tempting, delicious and yummy niramish recipe will give you better insights, which is totally considered as a no onion and no garlic recipe. Yes, it's a wax gourd curry recipe. I hope this different type of wax gourd curry will give you better insights. So আর কথা না বাড়িয়ে চলুন তাহলে মেইন পর্বে শুরু করি। আজকের এই পেঁয়াজ রসুন ব্যতীত নিরামিষ রেসিপিটি কীভাবে করে নিচ্ছি। তো এখানে হচ্ছিল সেই জালি কুমড়ো, যেটাকে আমি বলছি ওয়েক্স গড। আর এটাকে এখন ভালো করে পরিষ্কার করে ছিলে নিব। আর ছিলে কীভাবে করে এটাকে ভালো করে খোসা ছাড়িয়ে দেন এটাকে বড় বড় করে কেটে নিব। এবং কাটার পর দেন এটাকে আবার ছোট ছোট করে পিস করে নেব। তো ছোট ছোট বলতে একদম ছোট করে পিস না, তো মিডিয়াম বড় সাইজে করে পিস করে নিব। তো কীভাবে করে নিব সেটাও আমি দেখাচ্ছি, তবে হ্যাঁ আজকে কোনো কাটাকাটি দেখাচ্ছি না। তো তোমরা মোটামুটি বুঝে নিবে কীভাবে করে নিচ্ছি। তো যেটা বলেছিলাম যে ছিলকাগুলো ভালো করে ছিলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ একটা ছিলকা ছিলেছি আর একটা ছিলকা ছিলি নেই। তো যেটা ছিলেছি সেটাই আমি এখন কীভাবে করে কেটে নিচ্ছি। তো এভাবে করে আমি প্রথমে ডি শেপে করে কেটে নিয়েছি, তারপর বলেছি মাঝারি বড় আকারে করে কেটে নিব। তো এটার মাঝখানে আবার একটা দ্বিভাগ করলাম, করার পর দেন এটাকে একটু মিডিয়াম বড় সাইজের করে কেটে নিচ্ছি। একেবারে কুচি কুচি বা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি না। তো দেখতেই পাচ্ছ কীভাবে করে ডাইস শেপে করে কেটে নিচ্ছি। এটাই কিন্তু বন্ধুরা ডাইস শেপ বলে, মানে চৌকোর শেপে কেটে নিচ্ছি। আর এভাবে করে যা যা দেখতে পাচ্ছ আমার হাতে যতটুকু জালি পিস আছে সেটুকু আমি কেটে নিচ্ছি। বাট জালি বা ওয়েক্স গার্ডই আজকে এন্ড না, এর সাথেও কিন্তু আরও অনেক উপকরণগুলো গিয়েছে। তো কী কী গিয়েছে সেটা কিন্তু জানার জন্য পুরো রেসিপিটি দেখতে হবে, কারণ না দেখে কিন্তু ঠাস করে তোমরা কমেন্টস করতে পারো না যে জালি কারিটি খুব ভালো হয়েছে। তো আমি এখানে কেটে নিচ্ছি। আর এভাবে করে সম্পূর্ণ জালিগুলোকে ভালো করে কাটার পর আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেজে বা পরবর্তী স্টেপে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এখানে জালি আছে সয়া বড়ি, আছে পনির। আর এটা হচ্ছিল সেই মুগ ডালের ঝুড়ি, মানে হচ্ছিল মুগ ডালকে ভালো করে রোস্ট করে দেন ধুয়ে পরিষ্কার করে দেন জলটাকে ঝারিয়ে দেন যখন শুকনো হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব, একটু আধা ভাঙা করে, যাতে একটু একটু শক্ত শক্ত থাকে, মানে পুরোপুরি মিহিন পাউডার হবে না। আর হলো পনির, এটা কিন্তু ঘরে বানানো পনির। বাইরে পনির কিন্তু সবসময় আমি অ্যাভয়েড করি। তো ঘরে কীভাবে পনির করি সেটা কিন্তু আমার অন্য রেসিপি দেখানো হয়েছে, তো আশা করি তোমরা সবাই জানো। আর যারা যারা নতুন করে দেখতে চাও তারা প্লিজ কমেন্ট করবে, তাহলে আমি আবার দেখাবো। তো এখন চলে যাচ্ছে পরবর্তী স্টেজে। আমি একটি বড় কড়াই নিচ্ছি, কড়াইটি ভালো করে গরম করার পর আমি এখানে 2 টেবিল স্পুন তেল দিয়েছি এবং তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি কিন্তু এই জালিগুলো দিয়ে দিচ্ছি। জাস্ট 2 টেবিল স্পুনের মধ্যে কিন্তু আমি আজকে এই জালিটাকে ভালো করে ভাজা করব। তো এখানে জালিগুলো দেবার পর আমি জাস্ট এপিট ওপিট করে দিয়েছি, যাতে সবগুলো যেন তেলের সাথে যেন ভালো করে মেখে যায় বা তেলের সাথে ভালো করে অ্যাড হয়ে যায়। এবং দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো দিয়ে এটাকে আমি আবারও উলটপালট করে বা এপিট ওপিট করে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবং যে হলুদটা দিয়েছি সেটাও যেন সবগুলো জালি কাটিংয়ের সাথে এবং সবগুলোর সাথে যেন ভালো করে যেন মিক্সড হয়েছে সেটাও খেয়াল রাখতে হবে। তো এভাবে করে চালটাকে কিছুক্ষণ খোলা চালে এভাবে করে প্রথমে 4 থেকে 5 মিনিটের মতন ভাজা করব। যখন দেখব যে এগুলো সবগুলো ভালো করে মেখে গেছে তখন আমি এটাকে ঢাকনা ঢেকে দিচ্ছি আবারও 5 থেকে 6 মিনিটের মতো। এবার তোমরা দেখতে পাচ্ছ জালিগুলো সেদ্ধ হয়ে গেছে আর নিজে একটু জল জল দেখা যাচ্ছে, কারণ এই গড় বা হচ্ছে লাউ প্রকৃতির যেই সব সবজিগুলো এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেলে জল বের হয়ে আসে। তো তোমাদের সামনে একটা কিন্তু পোক করে দেখাচ্ছি যে এটা কিন্তু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এইভাবে করে নাড়াচাড়া করার পর এগুলোকে আমি এখন অন্য একটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেজে। আমি এখানে কড়াই নিচ্ছি, কড়াইটাকে আবারও ভালো করে গরম করে নিচ্ছি। আর গরম করার পর আমি এখানে দিচ্ছি সামান্য নুনটা গরম হয়ে গেলে তারপর আমি দিচ্ছি সামান্য তেল, ওই একই 1 থেকে 2 টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিচ্ছি। এবং তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি চলে যাব পরবর্তী স্টেজে।
তো এখানে আমি দিয়ে দিচ্ছি সয়া বড়িগুলো, যেই সয়াগুলোকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি, তারপর এটাকে স্কুইজ করে জলগুলোকে এক্সট্রাক্ট করে নিয়েছে এবং সেটাকে কিন্তু একটু করে কেটেও নিয়েছি, আবার কিছু আস্তও রেখেছি। তো এটাকে আমি এই তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি। তোমরা চাইলে এরপরেও নুন দিতে পারো, আমি কিন্তু এর আগেই দিয়েছি। তার কারণ হচ্ছে হলো এই নুন এবং তেলটা যেন সমস্ত সয়ার সাথে ভালো করে যেন মেখে যায়, এবং এভাবে করে আমি এটাকে কড়াইতে আমি ভাজা ভাজা করবো। তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। তো এভাবে করে দিয়ে আরও আমি 10 থেকে 15 মিনিট ভাজা করবো। ইয়েস, যেটা শুনেছো সেটা ঠিকই, 10 থেকে 15 মিনিট করে ভাজা করবো। ভাজা করার পর যখন দেখবো যে চারদিক দিয়ে এরকম একটি ডার্ক ব্রাউন বা গোল্ডেন ব্রাউন কালার পরিণত হয়ে এসছে, তখনই কিন্তু আমি এগুলোকে অন্য একটি প্লেটে ট্রান্সফার করবো। কারণ সয়া কিন্তু ভাজা ভাজা করতে হবে, এটা কিন্তু সেদ্ধ করা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আর ভাজা করাটা ইম্পর্টেন্ট, কারণ সয়া নিজস্ব কোনো স্বাদ নেই, এটাকে স্বাদ দিতে হয়। তো এরপর চলে আসছি পরবর্তী স্টেজে। আবারও ঠিক একই কড়াইতে 1 টেবিল স্পুনের মতো তেল দিয়ে আমি আবার নুন ছিটা দিয়ে দিচ্ছি। আর যখন কড়াই এবং তেল যখন ভালো করে উত্তপ্ত হবে, মানে ভালো করে যখন গরম হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো। এটা দিয়েছি কারণ আমি এখানে একটু সামান্য পনিরটাকে একটু ভাজা করব। তো এখানে হলুদটা দিলে সুন্দরভাবে কিন্তু পনিরের সাথে লেগে যায়। আর তোমরা যদি পনিরের ওপর যদি হলুদ দিতে চাও, তাহলে দেখা যায় অনেক সময় পনিরের সাথে কিছু গায়ে হলুদ লেগেছে, কিছু গায়ে হলুদ লাগে না, তো এরকমটা দেখা যায়। তো এরকমভাবে এটা 1 থেকে 1.5 মিনিটের মতন ভাজা করার পর দেন আবারও আমি ঠিক একই প্লেটে ট্রান্সফার করে নিয়েছি, যেখানে আমি সয়াবিনগুলোকে ভাজা করার পর রেখেছি। এরপর চলে যাচ্ছি পরবর্তী স্টেজে। আবার ঠিক একই কড়াইয়ে সেখানে একটু সামান্য তেল অ্যাড করলাম। তোমাদের সামনেই 2 থেকে 3 টেবিল স্পুনের মতো তেল অ্যাড করলাম। এখানে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একটি শুকনো লাল মরিচ, আর এটি দিয়ে দিচ্ছি তেজপাতা। শুকনো লাল মরিচটা যখন একটু কালো কালো হয়ে আসবে, তখন কিন্তু আমি এখানে জিরা দিয়ে দিচ্ছি, আস্ত জিরে দিয়ে এটাকে কিন্তু 10 থেকে 15 সেকেন্ডের মতো একটু ভাজা ভাজা করলাম। তার মধ্যে দিচ্ছি মেথি সামান্য দিয়েছি। মেথির একটা ফ্র্যাগনেন্স আসে, যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই রান্নার মধ্যে। আর দিয়ে দিচ্ছি এখানে আদা গ্রেটেড, বা তোমরা চাইলে এখানে আদা কুচিও দিতে পারো। আর তোমরা যদি মনে করো এখানে মেথি অনেক বেশি পড়ে গিয়েছে বা মেথি কামড়ের পর দিতে লাগে, তাহলে তোমরা এখান থেকে মেথিটাকে সরিয়ে ফেলতে পারো, মানে ভাজার পর তোমরা এটাকে রিমুভ করতে পারো। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুঁড়ো, সামান্য ধনের গুঁড়া, সামান্য হলুদ এবং লাল মরিচের গুঁড়ো। সবই কিন্তু আমি 1/4 টেবিল স্পুন করেই কিন্তু অ্যাড করেছি, কারণ নিরামিষ তরকারি মানে হচ্ছে একটু কম মশলা, আমরা একটু কম মশলা দিয়েই পছন্দ করি। এরপর যখন ভাজতে যাব, তখন একটু হালকা গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এভাবে করে আমি খুন্তিটা নাড়িয়ে যাচ্ছি। আর যখন দেখবো এভাবে করে তেল বিভক্ত হয়ে গিয়েছে বা মশলাটা যখন কষে যাবে, তখন প্রথমে আমি অ্যাড করব সেই ভেজে রাখা সয়াবিনগুলো। দিয়ে এটাকে আমি কিন্তু 2 থেকে 3 মিনিটের মতন এটাকে আমি ভাজা ভাজা করব বা মশলার সাথে কষিয়ে নিব। এরপর আবারও আমি এখানে আধা মগের মতন জল দিয়েছি। এখানে কিন্তু সম্পূর্ণ আমি গরম জলে দিয়েছি। এবং সবসময় মনে রাখবে, রান্নার সবসময় যখন করবে, তখন কিন্তু একদিকে কিন্তু একটা সসপ্যানে কিন্তু গরম জল রাখবে, কারণ গরম জল সবসময় অ্যাড করলে খাবারের মান অনেক অনেক গুণে বেড়ে যায়। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি সেই মুগ ডালের গুঁড়োটাও, যে মুগ ডালের গুঁড়োটা আমি তোমাদেরকে বিবৃতি দিয়েছি। আর এভাবে করে আমি এখানে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে 4 থেকে 5 মিনিটের মতন কুক করছি বন্ধুরা। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে সেই সেদ্ধ করে রাখা জালি বা চাল কুমড়ো, বা বলতে পারো ওয়েক্স গড, ইংলিশে বলে ওয়েক্স গড, আমরা বলি জালি, আবার অনেক জায়গায় চাল কুমড়ো বলা হয়। দিয়ে আমি এটা কিন্তু একসাথে এই মশলাটার সাথে ভালো করে মিক্সড করছি। আর এভাবে করে এটাকে কুক করছি, একটু ভাজা ভাজা করছি 4 থেকে 5 মিনিটের মতো। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো ঘি, কারণ নিরামিষ তরকারি আর ঘি হবে না সেটা তো একদম ভাবাই যায় না। নিরামিষে ঘি একটা অত্যাবশ্যক। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য চিনিটা অ্যাকচুয়ালি মিষ্টি করার জন্য না, এটা জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা পনিরটাকে কিন্তু আমি একটু ক্রাম্বেল করে দিয়ে দিচ্ছি, মানে দেবার সময় আমি একটু ভেঙে দিয়ে দিয়েছি। অ্যান্ড লাস্ট নট লিস্ট, মাই মোস্ট ফেভারিট দ্যাট কোরিয়ান্ডার লিভ আমি এখানে গার্নিশ করে দিয়েছি। আর এভাবে করে আমি জাস্ট 1 মিনিটের মতন কুক করব। নাও ইটস কমপ্লিটলি রেডি টু সার্ভ ইট। অ্যান্ড মাই ফ্রেন্ডস, it seems so
different, but I can guarantee you that once time you will cook, you will love it for forever, and you will remember the taste. It's totally amazing. মানে পেঁয়াজ রসুন ছাড়াও যে এত টেস্টি একটি রান্না হয় সেটা আসলে ভাবতে গেলে অনেকেই একটু ডিফিকাল্ট ফিল হয়, যারা যারা কিনা ননভেজ লাভার। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো এই রান্নাটা একবার হলেও খাবার জন্য, এবং আশা করি তোমাদের ভালো লাগবে। আর প্লিজ বন্ধুরা, ভিডিওটি লাইক করতে ভুলো না, কারণ তোমাদের প্রতিটি লাইক, ভিডিও ফুল ওয়াচ আমাদের চ্যানেল রিচ বাড়তে অনেক অনেক সহযোগিতা করে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি এখানে এতটুকুই রইলো। আবার দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি। টাটা, বাবাই, অ্যান্ড টেক কেয়ার।